প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের ভগ্নাংশ বিষয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা প্রথমেই জেনে নেই ভগ্নাংশ কী। ভগ্নাংশ বলতে আমরা যদি সাধারণভাবে বলি তাহলে আমরা বলতে পারি ভাঙ্গা অংশ। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি কলম আছে, এটাকে আমি যদি দুই টুকরা করে ফেলি তাহলে এটাকে আমরা বলতে পারি ভগ্নাংশ। এই দুই টুকরো থেকে যদি আমি এক টুকরো নিয়ে যাই তাহলে আমি সেটাকে গাণিতিকভাবে লিখতে পারি 2/1। এই ভগ্নাংশ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, এক সাধারণ ভগ্নাংশ আর দুই দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের মধ্যে রয়েছে 2/1 হতে পারে, 5/4 হতে পারে, 7/9 হতে পারে, আবার হতে পারে 1/5/3 এরকম। দশমিক ভগ্নাংশের মধ্যে রয়েছে যেমন 5.7, 8.3 ইত্যাদি। তাহলে চলো আমরা সাধারণ ভগ্নাংশ বিষয়ে আজকে মূল আলোচনায় চলে যাই। সাধারণ ভগ্নাংশকে আবার 3 ভাগে ভাগ করা যায়। 1 প্রকৃত ভগ্নাংশ, 2 অপ্রকৃত ভগ্নাংশ এবং 3 মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। শিক্ষার্থীরা, তোমাদের একটা বিষয়ে মনোযোগ আকর্ষণ করছি। ভগ্নাংশ লেখার জন্য আমাদের দুইটি অংশ থাকে। একটা থাকে ভাগরেখার নিচের অংশ আর একটা থাকে ভাগরেখার উপরের অংশ। ভাগরেখার উপরের অংশকে বলে লব এবং ভাগরেখার নিচের অংশকে বলে হর। তাহলে প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর লব অপেক্ষা বড়, সেই ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যেমন 2/1 হর বড়, লব ছোট। 5/3 এখানেও 5 বড়, 3 ছোট। ঠিক একইভাবে আমরা লিখতে পারি 7/2 অর্থাৎ হর বড়, লব ছোট। আর এই জন্যই এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এবার আমরা আসি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের ঠিক বিপরীত। অর্থাৎ যে ভগ্নাংশের হর লব অপেক্ষা ছোট, সেই ভগ্নাংশকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, 7/9 এখানে 7 ছোট, 9 বড়, অর্থাৎ লব বড়, হর ছোট। আর হর ছোট থাকার কারণে এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। 8/3 এটাও একটি অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক এমনভাবে আমরা আরেকটি অপ্রকৃত ভগ্নাংশ লিখতে পারি 5/9। এখানেও দেখতে পাচ্ছি আমরা হর ছোট, লব বড়, আর এজন্যই এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ। এবারে চলো আমরা দেখি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ হলো পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে। অর্থাৎ যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে সেই ভগ্নাংশকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। আরেকটা বিষয় লক্ষণীয়, মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যাকে সমস্ত পড়তে হয়। কি পড়তে হয়? সমস্ত। যেমন 1/5/1 অথবা 2/5/3 অথবা 2/4/1। তোমরা লক্ষ্য করো, প্রত্যেকটা ভগ্নাংশেই একটা পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত আছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশের আবার 3টা ভাগ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, এগুলো সম্পর্কে আমরা একটু মৌলিক ধারণা নিয়ে নিলাম।
এবার চলো তোমাদের শীট থেকে ষষ্ঠ অধ্যায়ের 1 নম্বর সমস্যার সমাধানের জন্য আমরা অগ্রসর হই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো 1 নম্বর সমস্যাটা ছিল জরিন ও সাদিয়া বার্ষিক পরীক্ষায় যথাক্রমে মোট নম্বরের 6 ভাগের 5 অংশ এবং 5 ভাগের 4 অংশ নম্বর পেল। জরিন 20 নম্বর বেশি পেল। ক, জরিন কত অংশ বেশি পেল? খ, বার্ষিক পরীক্ষায় মোট নম্বর কত ছিল? গ, জরিন কত নম্বর পেল? এবং ঘ, সাদিয়া কত নম্বর পেল? তাহলে চলো আমরা এই সমস্যাটি সমাধানের জন্য আমরা ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসে পড়েছো। তাহলে আমরা অনুশীলনী 6-এর 1 নম্বর সমস্যার সমাধান শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবারও প্রশ্নটার দিকে একবার লক্ষ্য করি। জরিন ও সাদিয়া বার্ষিক পরীক্ষায় যথাক্রমে মোট নম্বরের 6 ভাগের 5 অংশ এবং 5 ভাগের 4 অংশ নম্বর পেল। ক নম্বরে বলছে জরিন কত অংশ বেশি পেল। জরিন কত বেশি পেয়েছে সেটা আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে জরিন যে বেশি পেয়েছে সেটা আমরা অবশ্যই বুঝতে পারি। কোনো বেশি বের করার জন্য, একজন আরেকজনের থেকে বেশি, সেটা বের করার জন্য আমাদেরকে বিয়োগ করতে হয়। তাহলে আমরা এখন দেখব জরিন এবং সাদিয়ার মধ্যে জরিন যে বেশি পেল সেই ভগ্নাংশের বিয়োগটি কিভাবে করতে হয়। তাহলে আমরা লিখতে পারি, সমস্যা নাম্বার দেই, সমস্যা নাম্বার দিলাম, সমাধান লিখলাম। এবার আমরা লিখি, যেমন দেওয়া ছিল জরিন পেল 6 ভাগের 5 অংশ এবং সাদিয়া পেল 5 ভাগের 4 অংশ। অতএব জরিন বেশি পেল 6 ভাগের 5 বিয়োগ 5 ভাগের 4 অংশ। এবার আমরা এটাকে বিয়োগ করতেছি। এক্ষেত্রে 6 এবং 5-এর লসাগু করতে হবে। আমরা জানি 6 এবং 5-এর লসাগু 5 6 30। ভগ্নাংশের যোগ বিয়োগ করার ক্ষেত্রে তোমরা চতুর্থ শ্রেণীতে জেনেছো যে লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে লবের সাথে গুণ করতে হয়, এরপর পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হয়। তাহলে চলো আমরা লসাগু 30-কে প্রথমেই 6 দ্বারা ভাগ করি। লসাগু 30-কে আমরা যদি 6 দ্বারা ভাগ করি তাহলে 30-এর ভিতরে 6 যাবে, 6 ভাগ 30 5 বার। তাহলে আমরা এই 5-কে আবার উপরে লব 5-এর সাথে গুণ করব। তাহলে 5-কে 5-এর সাথে গুণ করলে দাঁড়ায় 5 5-এ 25। তারপরে ছিল বিয়োগ চিহ্ন, আমরা দিলাম বিয়োগ চিহ্ন। এরপরে আবার একইভাবে এই 5-কে দ্বিতীয় ভগ্নাংশের হর 5 দ্বারা আমরা 30-কে ভাগ করব। তাহলে 5 দ্বারা আমরা যদি 30-কে ভাগ করি, ঠিক একইভাবে আমরা দেখতে পেলাম 6 বার গেল। তাহলে এই 6 আবার উপরের লবের সাথে গুণ হবে, 4 6 24। তাহলে কি দাঁড়ালো শিক্ষার্থীরা? নিচে লসাগু 30 যে ছিল সেটা 30 থেকে যাবে, 25 থেকে আমরা 24 বিয়োগ করলাম, থাকলো 1। তাহলে জরিন বেশি পেল 30 ভাগের 1 অংশ। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব জরিন 30 ভাগের 1 অংশ বেশি পেল। প্রিয় শিক্ষার্থীরা, একটি লক্ষণীয় বিষয় হলো ভগ্নাংশ লেখার সময় তোমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে, সমান চিহ্ন দেওয়ার পর তোমরা যখন ভাগরেখাটা দিবে তখন অবশ্যই সেটা সমানের ঠিক মাঝ বরাবর হতে হবে। তাহলে এই যে পদ্ধতিটা ভুল, এই পদ্ধতিটা সঠিক। তোমরা কেউ যদি এভাবে দাও তাহলে এই পদ্ধতিটাও ভুল। সমান চিহ্ন দেওয়ার ক্ষেত্রে তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে ঠিক সমান চিহ্নের মাঝ বরাবর তোমাকে ভাগরেখাটা আগে দিয়ে নিতে হবে। যদি সেটা না করো তাহলে তোমার অঙ্কটা দেখতে বিশ্রী লাগবে এবং আসলে সেটা দেখতে খারাপ যেমন লাগবে তেমনিভাবে মানও ঠিক থাকবে না। তাহলে আমরা ক নাম্বার সমস্যার সমাধান পেয়ে গেলাম, জরিন 30 ভাগের 1 অংশ বেশি পেল। এবার চলো আমরা দেখে আসি খ নাম্বারে কি জানতে চেয়েছিল আমাদের কাছে। খ
নম্বরে আমাদের জানতে চেয়েছিল বার্ষিক পরীক্ষায় মোট নম্বর কত ছিল। ওকে, তাহলে বার্ষিক পরীক্ষায় আমাদের মোট নম্বর কত ছিল এটা বের করার জন্য আমরা আবারও প্রশ্নে চলে যাই। প্রশ্নে দেখো জরিন 20 নম্বর বেশি পেল। প্রশ্নে বলা ছিল জরিন 20 নম্বর বেশি পেয়েছে। আবার এইমাত্র আমরা ক নাম্বার থেকে পেয়েছি জরিন 30 ভাগের 1 অংশ বেশি পেল। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পারি তাহলে আমরা আবারও সেই একইভাবে নাম্বারটা দিয়ে নিলাম। 1 খ সমাধান লিখলাম এবং বললাম দেওয়া আছে জরিন পেল 20 নম্বর বেশি। জরিন বেশি পেল 20 নম্বর। ক হাতে পাই জরিন বেশি পেল 30 ভাগের 1 অংশ। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা এটা লিখতে পারি 30 ভাগের 1 অংশ সমান 20 নম্বর। খেয়াল করো কেন, এখানে বলছে জরিন বেশি পেল 20 নম্বর। আবার ঠিক একইভাবে আমরা ক নাম্বারে পেয়েছি জরিন বেশি পেল কত অংশ, তাহলে এটা আর এটা সমান দাঁড়ায়। তাহলে সেই অনুযায়ী আমরা লিখছি প্রশ্ন মতে 30 ভাগের 1 অংশ সমান 20 নম্বর। অতএব 1 বা সম্পূর্ণ অংশ সমান কম হবে, কম হওয়ার কারণে ভাগ হবে। তাহলে আমরা আগের প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক করার সময় জেনেছি ভাগ করার সময় ডান পাশের সংখ্যাটা আগে লিখতে হবে এবং বাম পাশের সংখ্যাটা পরে লিখতে হবে। তাহলে আমরা সেই অনুযায়ী লিখেছি 20 ভাগ 30 ভাগের 1 নম্বর। তোমরা জানো চতুর্থ শ্রেণীতে শিখে এসেছো যে ভগ্নাংশের ভাগ করার জন্য অবশ্যই ভাগ চিহ্নটাকে গুণ দিতে হবে এবং ভাগের পরবর্তী যে ভগ্নাংশটি থাকবে ডান পাশের যে ভগ্নাংশটি থাকবে সেটাকে বিপরীত ভগ্নাংশ করে নিতে হবে। বিপরীত ভগ্নাংশ কীভাবে করব, যদি 5 ভাগের 3 থাকে সেটার বিপরীত হলো 3 ভাগের 5। যদি 7 ভাগের 2 থাকে তার বিপরীত হলো 2 ভাগের 7। যদি 7 ভাগের 1 থাকে তার বিপরীত হলো 1 ভাগের 7। এই ক্ষেত্রে লক্ষণীয় শুধু 7 লিখলেই হয়। কেন শুধু 7 লিখলেই হয়, আমরা জানি যে শুধু নিচে ভগ্নাংশের নিচে হর যদি 1 হয় তাহলে সেই 1 লেখা লাগে না। তাহলে চলো আমরা একটু দেখে নিই। 20 ভাগ 30 ভাগের 1, তাহলে আমরা লিখলাম 20, আমরা জানি যে ভাগকে গুণ দিতে হবে তাই গুণ দিলাম, আর এই ভগ্নাংশটাকে বিপরীত ভগ্নাংশ করে ফেললাম, অর্থাৎ 30-এর 1কে আমরা 1 ভাগের 30 লিখলাম। যেহেতু 1 নিচে লেখার দরকার নাই তাই আমরা লিখলাম না। তাহলে আমরা গুণ করি 3 আর 2 গুণ করি, 3 দুগুণা 6, এই একটা শূন্য এই একটা শূন্য, তার মোট কটা শূন্য হলো 2টো শূন্য। তাহলে আমরা দিয়ে দিলাম 2টা শূন্য, তাহলে মোট নম্বর হলো 600। তাহলে আমরা পেয়ে গেলাম সমাধান। অতএব বার্ষিক পরীক্ষায় মোট 600 নম্বর ছিল। এবার চলো আমরা পরবর্তী সমাধানটা করার চেষ্টা করি। গ জরিন কত নম্বর পেল। এবার আমাদের জানতে চেয়েছে জরিন কত নম্বর পেল। তাহলে চলো জরিনের নম্বরটা আমরা বের করি। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমি আবারও যথানিয়মে প্রশ্ন নম্বর দিয়ে ফেলেছি, সমাধান লিখে ফেলেছি। তোমরা আমি যেভাবে তোমাদের লিখে দেখাচ্ছি তোমরা পরীক্ষার খাতায় ঠিক এভাবে স্পষ্ট করে কাটাকাটি ছাড়া সুন্দর করে পরীক্ষার খাতায় লিখবে, তাহলে তোমরা পূর্ণ নম্বর পাবে। কখনোই কাটাকাটি করবে না, অস্পষ্ট লিখবে না। তোমার হাতের লেখা যেমনই হোক তুমি সুন্দর করে লেখার চেষ্টা করবে। তাহলে আমরা লিখলাম দেওয়া আছে জরিন পেল মোট নম্বরের 6 ভাগের 5 অংশ। আর খ নাম্বার থেকে আমরা পেয়েছি মোট নম্বর ছিল 600। অতএব জরিন পেল 600-এর 6 ভাগের 5 অংশ। কারণ মোট নম্বরের 6 ভাগের 5 অংশ সে পেয়েছে, তাহলে মোট নম্বর যেহেতু 600 তাহলে 600-এর 6 ভাগের 5 অংশ সে পাবে। ওকে, তাহলে 600-এর 5 অংশ যেহেতু সে পেল, তাহলে আমরা এটাকে লিখতে পারি এর পরিবর্তে আমরা গুণ দিতে পারি। 600 গুণ 6 ভাগের 5 নম্বর। শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে ব্র্যাকেটটা বাঞ্ছনীয় দিতে হবে তোমাদের। এবার 6 থেকে আমরা 6 এবং 600 কাটাকাটি করব, কেননা তোমরা নিশ্চয়ই জেনেছো যে 600-এর নিচে একটা সংখ্যা আছে, সেটা মনে মনে আমরা 1 ধরতে পারি। যেহেতু মনে মনে যদি আমরা 1 ধরি তাহলে 1 হয় হর, 600 হয় লব, আর এখানে 6 হলো হর। তোমরা জানো গুণের ক্ষেত্রে লব এবং হর
কাটাকাটি করা যায়, অর্থাৎ ভাগ দেওয়া যায়। ভাগ দেওয়ার ক্ষেত্রে, কাটাকাটি করার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তোমরা হরকে যে সংখ্যা দিয়ে কাটবে লবকে ঠিক সেই একই সংখ্যা দিয়ে কাটতে হবে। তোমরা যদি হরকে 6 দিয়ে কাটো তাহলে 6 ভিতরে যাবে একবার। তোমরা 600কেও ঠিক 6 দিয়েই কাটতে হবে। তাহলে 600কে আমরা যদি 6 দিয়ে কাটি তাহলে একটু বুদ্ধি করব, শুধু 6কে কাটি। 6কে যদি আমরা 6 দিয়ে কাটি তাহলে 1 0 দুইটা কেটে দুটো শূন্য দিয়ে দিলাম, তাহলে কত হলো 100। তাহলে আমরা উপরে পেলাম লব 100 আর এখানের উপরে পেলাম লব 5। নিচের এখানে আছে হর 1, এখানে মনে মনে 1। নিচের 1 তো আমরা জানি লেখা লাগে না, তাহলে উপরে কি রইল 100 গুণ 5। তাহলে আমরা লিখলাম 100 গুণন 5। অর্থাৎ 5-এর সাথে 100 গুণ করলে দাঁড়ায় 5 থেকে 5 দুটো শূন্য, 500 নম্বর। তাহলে আমরা লিখতে পারি অতএব জরিন 500 নম্বর পেল। এবারে আমরা আসি পরের সমাধানে। পরের সমাধানে আমাদের জানতে চেয়েছে সাদিয়া কত নম্বর পেল। আচ্ছা, তাহলে চলো আমরা শেষ সমস্যাটি সমাধান করি। আমি যথানিয়মে সমস্যা নাম্বার সমাধান লিখে ফেলেছি এবং অঙ্কটা কিভাবে সাজাতে হয় সেটা দেখাচ্ছি তোমাদের। আমরা আবার একইভাবে গয়ের মতো দেওয়া আছে সাদিয়া পেল মোট নম্বরের 5/4 অংশ, সেটা লিখে ফেললাম। এবং খ হাতে পাই মোট নম্বর ছিল 600, সেটাও লিখে ফেললাম। তাহলে সাদিয়া এই 600 এর মধ্য থেকে 5/4 ভাগ পাবে। এই 600কে আমরা 5 ভাগ করব, সেই 5 ভাগে যা হবে সেইটাকে আমরা 4 দিয়ে গুণ করব, অর্থাৎ 5 ভাগ করার পর সেটাকে 4 দিয়ে গুণ করব, তাহলে সাদিয়া সেটা পাবে। তাহলে চলো, অতএব আমরা লিখতে পারি অতএব সাদিয়া পেল 600 এর 5/4 নম্বর। এখন তোমরা একটু আগে জেনেছো যে এর পরিবর্তে আমরা গুণ দিতে পারি, তাহলে আমরা গুণ দিলাম। এবং এটাও জেনেছো যে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে আমরা একই সংখ্যা দিয়ে কাটাকাটি করব। কিভাবে কাটাকাটি করছি দেখো, 5কে আমরা 5 দিয়ে কাটলে যায় একবার, 5 × 5। 6কে আমরা 1 দিয়ে কাটি, তাহলে 6কে যদি আমরা 1 দিয়ে কাটি তাহলে যাবে একবার। তাহলে 6কে যদি 5 দিয়ে কাটি, 6কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে যাবে একবার। এখানে থাকলো কত, 1 থাকলো। এই 1 যদি 0 এর পাশে লিখি তাহলে দাঁড়ালে কি 10। এই 10-এর ভিতরে তাহলে আবার 5 কতবার যাবে, 5 দুগুণে 10। তাহলে এই 0 কেটে এখানে দেব, তাহলে টোটাল কত হলো 120। তাহলে আমরা সেটাই লিখছি 120। তাহলে আমরা উপরে লব পেলাম 120 গুণন 4, 120 গুণন 4 সমান 4 × 12 = 48, 0 0 480 নম্বর। অতএব সাদিয়া 480 নম্বর পেল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই অঙ্কটি অনলাইন BTCL অনলাইন স্কুলের ফেসবুক পেজে আপলোড করে দেব, তোমরা যাতে এটা দেখে সুন্দর করে তোমাদের নোট খাতায় তৈরি করতে পারো এবং স্কুল খুললে তোমরা সেটা যেন আবার আমাকে দেখিয়ে যথাযথ নাম্বার পেতে পারো। ঠিক আছে, তাহলে পরবর্তী সমস্যায় যাচ্ছি আমরা। পরবর্তী সমস্যা হলো 2 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যায় আমরা 2 নম্বর সমস্যায় চলে যাই। 2 নম্বর সমস্যায় আছে, দেখো তোমরা আগেই জেনেছো, রায়দা প্রথম দিনে একটি বইয়ের 3/1 অংশ, দ্বিতীয় দিনে 4/1 অংশ এবং তৃতীয় দিনে 12/1 অংশ পড়ল। ক, সে 3 দিনে বইয়ের মোট কত অংশ পড়ল? খ, বইয়ের কত অংশ পড়া বাকি রইল? এবং গ, সে প্রথম দিনের চাইতে তৃতীয় দিন কত অংশ কম পড়ল? ওকে, তাহলে আমরা চলো ক নাম্বারের সমাধান প্রথমে করি। যে সে 3 দিনে বইয়ের মোট, তোমরা জানো মোট যখন কোনো প্রশ্নে বা সমস্যায় জানতে চাওয়া হয় তখন সেটাকে কি করতে হয়, এটাকে আমার বলার দরকার আছে? নিশ্চয়ই নাই, তোমরা জানো সেটা। আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা চলো যোগটা করে ফেলি। কিভাবে করছি, রায়দা 3 দিনে বইয়ের মোট পড়ল 3/1 যোগ 4/1 যোগ 12/1। ভগ্নাংশ যখন 1-এর অধিক ভগ্নাংশ থাকবে কোনো লাইনে তখন ব্র্যাকেট দিয়ে
এটাকে আবদ্ধ করে দিবে। আর সমান চিহ্নটা অবশ্যই, সমান চিহ্ন দেওয়ার সময় অবশ্যই ভাগরেখাগুলো যাতে যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন যেন ভাগরেখা বরাবর থাকে, এটা তোমাদের অবশ্যই 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 মাথায় রাখতে হবে। ভাগরেখা সবসময় সমান চিহ্ন, যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন, ভাগ চিহ্ন এর মাঝখান থেকে বরাবর হবে, এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সবসময়। তাহলে আমরা যোগ করার জন্য জানি যে হরগুলোর লসাগু করতে হয়। তাহলে আমরা ডান পাশে রাফে হরগুলোর লসাগুটা করে নিই। 3, 4, 2 এর 12 এর লসাগু করব। 2 দিয়ে ভাগ দিলাম, 2 3-এর মধ্যে যায় না, সেই জন্য 3 লিখে রাখলাম। 4-এর মধ্যে যায় 2 বার, 12-এর মধ্যে যায় 6 বার। তাহলে 3, 2, 6। আবারও আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি, যেহেতু 2টা জোড় সংখ্যা আছে। তোমরা জানো লসাগু করার ক্ষেত্রে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুটোর মধ্যে যদি কোনো সংখ্যা যায় সেই মৌলিক সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ কার্যক্রম সম্পন্ন করব। তাহলে 2 দিয়ে আবার ভাগ দিলাম, 3-এর মধ্যে যায় না, 3 লিখলাম। 2-এর মধ্যে একবার যায়, 1 লিখলাম। 6-এর মধ্যে 3 বার যায়, 3 লিখলাম। এবার দেখো 2টা 3 আছে, তাহলে আবার 3 দিয়ে যাবে। তাহলে আমরা 3 দিয়ে দিলাম, সবগুলো 1 হয়ে গেল। তাহলে আমরা এখন লসাগু বের করতে পারি। 2, 2, 2, 2 গুণ 2 গুণ 3 সমান 12। আমরা লসাগু পেলাম 12। চলো 12 আমরা লিখে ফেলি। সমান চিহ্ন দিয়ে ভাগরেখাটা ঠিক বরাবর দিব এবং 12 হর হিসেবে লিখব। আমরা জানি হরকে এখন প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে, আবার এই লসাগু হরকে আমরা প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, 4 উপরে 1 আছে, 1-এর সাথে গুণ, 4 1 4, যোগ চিহ্ন আছে তাই দিলাম যোগ। এই 4 দিয়ে আবার এই 12কে ভাগ, 4 দিয়ে 12কে ভাগ দিলে যাবে 3 বার। 3কে আবার লবের সাথে গুণ, 3 1 3 আছে, যোগ দিলাম যোগ। 12 দিয়ে আবার 12কে ভাগ করলে যাবে একবার, এবার লবের সাথে 1 গুণ করলে 1 1 1। তাহলে আমরা উপরে সবগুলো সংখ্যা যোগ করি, 4 আর 3 7 আর 1 8। উপরে লিখলাম 8, ভাগরেখার নিচে 12 ছিল, সে 12 লিখলাম। এখন আমরা দেখি উপরে এবং নিচে, আমরা আগেই জেনেছি যে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে কাটাকাটি করা যায়, ভাগ করা যায়। তাহলে আমরা 12কে এবং 8কে দুটোকেই আমরা 4 দিয়ে কাটাকাটি করি। তাহলে 8কে 4 দিয়ে কাটলে হয় 2 এবং 12কে 4 দিয়ে কাটলে হয় 3। তাহলে নিচে থাকলো 3, উপরে হলো 2, তাহলে দাঁড়ালো 3 ভাগের 2 অংশ। অতএব সে 3 দিনে বইয়ের মোট 3 ভাগের 2 অংশ পড়লো। হয়ে গেল আমাদের একটা সমস্যার সমাধান। চলে যাচ্ছি পরের সমাধানে। বইয়ের কত অংশ পড়া বাকি রইল? ওকে, বইয়ের কত অংশ পড়া বাকি রইল, তাহলে আমরা মোট বইটাকে এক অংশ ধরে অঙ্কটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, লক্ষ্য করো, আমরা শুরুটা কিভাবে করলাম। বলছি ধরি সম্পূর্ণ বই সমান এক অংশ, সম্পূর্ণ বইটাকে একটা অংশ ধরে নিই। এবার আমরা ক থেকে প্রাপ্ত কি পেয়েছি, বইটির পড়া হয়েছে 3 ভাগের 2 অংশ, অর্থাৎ রায়দা 3 ভাগের 2 ভাগ পড়ে ফেলেছে, আর সম্পূর্ণ বইটাকে আমরা ধরছি এক অংশ। এখন এই এক অংশ থেকে রায়দা যে বইটুকু পড়ে ফেলেছে সেই 3 ভাগের 2 অংশটাকে যদি আমরা বাদ দেই, বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাব কত অংশ পড়া বাকি রইল, নাকি প্রিয় শিক্ষার্থীরা? অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমরা কিভাবে লিখতে পারি। অতএব পড়া বাকি রইল 1 বিয়োগ 3 ভাগের 2 অংশ। আমরা এখন এই 1 থেকে 3 ভাগের 2 অংশ বিয়োগ করব। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, 3 ভাগের 2 অংশ থেকে 1 থেকে কিভাবে ভগ্নাংশের বিয়োগ করতে হয়। আমরা 1-এর নিচে মনে মনে 1 জানি, বিয়োগ 3 ভাগের 2। তাহলে এই 3 এবং এই 1 এবং এই 3-এর লসাগু হবে 3। নিয়ম অনুযায়ী 1 দিয়ে 3কে ভাগ দিলে 3 1 3, 3 বার। উপরে লবের সাথে গুণ করব, 3 1 3। তারপরে বিয়োগ চিহ্ন দেব, বিয়োগ চিহ্ন। 3 দিয়ে আবার এই 3কে ভাগ দিলে, লসাগু 3কে ভাগ দিলে কতবার যাবে? একবার যাবে, 2 1 2। ঠিক তেমনিভাবে আমরা সেটাই করেছি। 3 3 3-এর ভিতরে গেছে 3 বার, উপরে লবের সাথে গুণ করেছি, 3 1 3 বিয়োগ 2। 3 গেছে 3-এর মধ্যে একবার, 2 1 2। 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1। তাহলে নিচে হর লসাগুর যে হর সেটা 3ই রয়ে গেল, আর 3 আর 2 থেকে 3 থেকে 2 বিয়োগ করলে থাকে 1, সেটা আমরা লিখে দিলাম। তাহলে পড়া বাকি রইল 3 ভাগের 1 অংশ। অতএব আমরা লিখতে পারি বইয়ের 3 ভাগের 1 অংশ পড়া বাকি রইল। ওকে, তাহলে আমরা চলো পরের সর্বশেষ সমাধানটা একটু দেখে নিই। সমস্যা, সে প্রথম দিনের চাইতে তৃতীয় দিন কত অংশ কম পড়লো। একদিনের চাইতে আর একদিন কত কম পড়ছে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে
একজনের থেকে আরেকজন যদি কম বা বেশি বের করতে হয় তাহলে আমরা এটা জেনেছি যে বিয়োগ করে সেটা বের করতে হয়। তাহলে আমরা একটু দেখে নিই। প্রথম দিনে সে পড়েছিল 3/1 আর শেষ দিন তৃতীয় দিন সে পড়েছিল 12/1। চলো সেক্ষেত্রে একটু সমাধানটা দেখে আসি। প্রশ্ন যথাযথভাবে সমস্যা নাম্বারটা আমরা দিলাম, সমাধান লিখলাম, এবার দেওয়া আছে লিখলাম। দেওয়া আছে প্রথম দিন পড়ে 3/1 এবং তৃতীয় দিন পড়ে 12/1। অতএব তৃতীয় দিন কম পড়লো, 3/1 বিয়োগ 12/1। তাহলে নিশ্চয়ই আমাদের প্রথমে যে কাজটা করতে হবে 3 এবং 12 এর লসাগু করতে হবে। তাহলে আমরা এখানে শিক্ষার্থীরা আরেকটা বিষয় তোমাদের লক্ষণীয় যে কিভাবে বুঝবো কোনটা থেকে কোন ভগ্নাংশ থেকে কোন ভগ্নাংশ বিয়োগ করব। আমাদের কোন ভগ্নাংশ থেকে কোন ভগ্নাংশ বিয়োগ করব সেটা আমরা কিভাবে বুঝবো, অর্থাৎ বড় ভগ্নাংশ কোনটা সেটা কেমনে বুঝবো। এখানে আছে 1 3/1, আরেকটা আছে 12/1। এখানে উভয় ভগ্নাংশের লব একই, অর্থাৎ উভয় ভগ্নাংশের লব 1। যেহেতু লব একই তাহলে তোমাদের এটা মনে রাখতে হবে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটা হলো বড়। যদি 2 বা 2 এর অধিক ভগ্নাংশগুলোর মধ্যে লব একই থাকে এবং হর যে ভগ্নাংশের সবচেয়ে ছোট সেই ভগ্নাংশটা বড়, মনে থাকবে নিশ্চয়ই। আমি আবার বলছি, এক বা একাধিক ভগ্নাংশের মধ্যে যদি হর একই থাকে তাহলে যে ভগ্নাংশের এক বা একাধিক ভগ্নাংশের মধ্যে যদি লব একই থাকে তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটা বড়, সেই ভগ্নাংশটা কি বড়। তাহলে আমাদের এখানে দুইটা ভগ্নাংশেরই লব 1, তাহলে হর ছোট কত 3, 12 চেয়ে 3 ছোট, তাহলে 3 হলো 3/1 হলো বড় ভগ্নাংশ। তাহলে 3/1 থেকে আমাদের 12/1 বিয়োগ করতে হবে। এখানে আমরা রাফে সেটা লিখে বুঝিয়ে দিয়েছি লব 1। যেহেতু হর 3 এর চেয়ে 12 বড়, তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেটা বড় হবে, তাহলে ভগ্নাংশ 3/1টা বড় হবে, সেজন্য আমরা 3/1টা আগে লিখেছি। এবার 3 এবং 12 এর লসাগু করতে হবে। 3 এবং 12 এর লসাগু আমরা জানি 12। যদি আমরা সেটা করেও দেখাতে পারি যে 3 12, 3 আর 12 লসাগু যদি আমরা বের করি তাহলে প্রথমে আমাকে দিতে হবে 3 দিয়ে। 3 একে 3, 3 4 12, অতএব লসাগু সমান 3 গুণ 4 সমান 12। আমরা এটা বের করেও দেখাতে পারি। আরেকটা বিষয় হলো, যখন দুইটা ভগ্নাংশের হরের মধ্যে বড় হরটা মধ্যে যদি ছোট হরটা বিভাজ্য হয়, ভাগ দিলে মিলে যায়, তাহলে বড় হরটাই হবে সবসময় লসাগু। আবার বলতেছি, 2 বা ততোধিক ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশের হর বড় সেই বড় হরটির মধ্যে যদি বাকি সংখ্যাগুলো হরগুলো বিভাজ্য হয় তাহলে বড় সংখ্যাটি হবে ভগ্নাংশগুলোর হরের লসাগু। তাহলে এখানে 3 আর 12 এর মধ্যে 12 বড়, আর এই 3 12-র মধ্যে যায় বিভাজ্য, তাই 12 হচ্ছে লসাগু। এবার পূর্বের নিয়মে 3 থেকে 12 ভাগ দিব 12কে। 3 4 12, 4 উপরে লব যেহেতু একসাথে গুণ করলাম, 4 একে 4 বিয়োগ, তাই বিয়োগ। 12 দিয়ে 12 ভাগ দিলে একবার যাবে, 1 এর সাথে 1 গুণ করলে 1। এবারে 4 থেকে 1 বিয়োগ করলে থাকবে 3, নিচে আছে 12। এই 3 আর 12 আমরা আগেই জানি কাটাকাটি করা যাবে উপরে নিচে, তাহলে 3 দিয়ে উপরে কাটলাম, 3 একে 3, 3 দিয়ে 12 কাটলাম, 3 4 12, তাহলে 4/1। তাহলে আমরা লিখতে পারি, অতএব সে প্রথম দিনের চাইতে তৃতীয় দিন 4/1 কম পড়ল। এবং একটা সৃজনশীল একটা যোগ্যতা ভিত্তিক সমস্যার সমাধান শেষ হলে এভাবে সমাপ্তি চিহ্ন দিয়ে তোমার সমস্যাটা শেষ করে ফেলবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ এ পর্যন্তই। আগামীকালকে আবারও নতুন 2টি সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি তোমরা যে 2টো সমস্যার সমাধান তোমাদের দেখিয়েছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা তোমার বাবা মায়ের কথা শুনবে, CW ঠিকমতো করবে, SW ঠিকমতো করবে এবং স্কুল খোলার পর
সেই সকল সমস্যাগুলোর সমাধান তারিখ অনুযায়ী লিখে বিষয় শিক্ষকদের কাছে জমা দিবে। তোমরা যদি তোমাদের বুঝতে কখনো কোনো জায়গায় সমস্যা দেখা দেয়, তাহলে তোমরা আমাদের সাথে আলোচনা করবে, মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত আল্লাহর কাছে প্রার্থনা করবে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে। যারা যে ধর্মের আছে সেই ধর্ম থেকেই আমরা দোয়া করব যাতে এই করোনা মহামারী খুব দ্রুত আমাদের থেকে চলে যায়। ধন্যবাদ।